অকটেন ৬,৪৪৪ লিটার, পেট্রোল ১৩,৮৫৬ লিটার। অর্থাৎ গতকালকের ফিগারটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট অভিযান ৩,৫৫৯, মামলার সংখ্যা হয়েছে ১২৪৪, সর্বমোট অর্থদণ্ড হয়েছে ৮৪,৫১,০০০, কারাদণ্ড দেয়া হয়েছে ১৯ জনকে। বর্তমানে চাহিদার বিপরীতে ডিজেল, পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুদ রয়েছে নিশ্চিত করে তিনি বলেন, জ্বালানি তেলের মজুদ বাড়াতে আমদানির পাশাপাশি খালাস প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমাদের প্রায় নিয়মিতই যে কার্গোগুলো আসে সেখান থেকে খালাস হয়ে নিয়মিতই একটা ফিগার কিন্তু আবার যুক্ত হতে থাকে। ফলে প্রতিদিন যেই পরিমাণ আমরা সরবরাহ করি তার সাথে আবার আমাদের নতুন করে যুক্ত হয়। ইতিমধ্যে 4টা পার্সেল এই পর্যন্ত আমরা পেয়েছি। আপনি যুদ্ধের আগে মাত্র 5,000 মেট্রিক টন এসেছে, আর যুদ্ধের পরে প্রায় 17,000 মেট্রিক টন এসেছে। তার মানে অল টুগেদার 22,000 মেট্রিক টন। আমি গতকালকেও বলেছি, হ্যাঁ, 22,000 মেট্রিক টন আমরা পেয়েছি। আমাদের সাথে চুক্তি আছে 60,000 মেট্রিক টনের এই জুন পর্যন্ত। তো আজকে দিনে আমাদের পজিশন হচ্ছে ডিজেল ১,২৮,৯৩৯ মেট্রিক টন, অকটেন হচ্ছে ৭,৯৪০ মেট্রিক টন, আর পেট্রোল হচ্ছে ১১,৪৩১ মেট্রিক টন। জেট ফুয়েলটা আছে আমাদের ৪৪,৬০৯ মেট্রিক টন। এছাড়া বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী ভোক্তা পর্যায়ে বর্তমান দামই বহাল থাকবে এবং আগামী এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শেখ আলী, বিটিভি নিউজ। জ্বালানি তেলের অবৈধ মজুদ আর কৃত্রিম সংকট ঠেকাতে মাঠে নেমেছে সরকার গঠিত বিশেষ ভিজিল্যান্স টিম। জেলা প্রশাসনের অধীনে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ডিপো থেকে পেট্রোল পাম্প সবখানেই চলছে কঠোর নজরদারি। ঢাকাসহ সারা দেশে তেলের মজুদ, সরবরাহ আর বিক্রির হিসাব খতিয়ে দেখা হচ্ছে নিবিড়ভাবে। রিপোর্ট খালিদা হাসানের। জ্বালানি তেলের অবৈধ মজুতদারি ও কৃত্রিম সংকট রোধে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের অধীনে ডিপো ও পেট্রোল পাম্পগুলোতে কঠোর নজরদারি করছে সরকার গঠিত বিশেষ ভিজিল্যান্স টিম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই টিম ডিপো ও পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করছে। অবৈধ মজুদের তথ্য দিলে পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সারা দেশের ন্যায় ঢাকাতেও ভিজিল্যান্স টিমের সদস্যরা পেট্রোল পাম্প ও ডিপোতে তেলের স্টক, সরবরাহ ও বিক্রয় রেজিস্টার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এসে ওনাদের কাজটা হলো আমার স্টক রেজিস্টার চেক করা, আমি তেল কতটুকু উঠেছি সেটা দেখা, তেলের গাড়ি থাকলে ওনাদের সামনে তেলটা ড্রেন আউট করান, ট্যাঙ্ক চেক করা, আমার কতটুকু বিক্রি করেছি, কতটুকু উত্তোলন করছি, কতটুকু বিক্রি করলাম, এখন কতটুকু আছে। আমি যেটা বললাম ওনার কাছে যে আমি এত বিক্রি করছি, উনি মিটার, ডিসপেন্সারি মিটার ইউনিট দেখেন, এগুলো সব ডিজিটালে তো ওনারা দেখেন, এটা দেখে উনি লিপিবদ্ধ করেন, এরপর চলে যান। এবং এটা দিনে 2বার 3বারও আসেন, কালকে 3বার আসছে। এটা ভালো উদ্যোগ সরকারের, যাতে পাম্প মালিকরা কোনো কিছু করতে না পারে, সেই জন্য তাদের এটা মনিটরিং সব জায়গায় করা উচিত। অবৈধ মজুতদারি, বেশি দামে তেল বিক্রি বা কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আজ যেটা বললেন সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সরকার বলতেছেন পর্যাপ্ত তেল আছে, কথা তো 100% সত্যি। পাবলিক মনে করতেছে যে হ্যাঁ সরকার কাছে তেল আছে, তাই পাম্পে গেলেই তেল পাবো। পাম্পে আসতেছেন, যার দরকার 2 লিটার, একটা মোটরসাইকেল ঢাকা শহরে 500 টাকার না 400 টাকার তেলও যদি নেয় অকটেন, ঢাকা শহর সারাদিন ঘুরলেও তার তেল শেষ হবে না। হভারেজ আমরা 500 টাকা দিচ্ছি, ট্যাঙ্কি ফুল দিচ্ছি, যে যেমনি চাচ্ছে দিচ্ছি, কিন্তু দেখা গেল তেলটা নিয়ে গিয়ে 2 ঘন্টা বা 1 ঘন্টা পরে আবার উনি তেল নিতে আসছে। এখন পাবলিকের যে এখন এই প্যানিক বাইং টেন্ডেন্সি, এখন নতুন একটা আরম্ভ হয়েছে হোল্ডিং টেন্ডেন্সি। তেল নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কোথায় রাখতেছে, কী করতেছে আল্লাহ মাহবুব জানেন, তো খায় না, নিশ্চয়ই এটা আপনি হোল্ড করতেছে তেলটা কোনোভাবে। এই যে ডিমান্ড, এখন এদের যে ডিমান্ড, এটা অনৈতিক ডিমান্ড। এছাড়া সীমান্তবর্তী এলাকায় তেল চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ কড়া নজরদারি চালাচ্ছে। কঠোর মনিটরিংয়ের মাধ্যমে পাম্পগুলোতে তেল সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা করা হচ্ছে এবং নিয়মিত পেট্রোল পাম্প পরিদর্শনে ভিজিল্যান্স টিমের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।
সংবিধান সংস্কার পরিষদের আদেশটি রাষ্ট্রপতির আদেশ নয়, এটি অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল। আজ জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর অনুচ্ছেদ 10 অনুযায়ী 62 বিধিতে মুলতবি প্রস্তাবের উপর সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই কথা বলেন। তাদের বক্তব্য অনুযায়ী এই পরিষদের অধিবেশন কেন রাষ্ট্রপতি আহ্বান করলেন না? সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন কেন আহ্বান করা হবে না, তার উপর যে আলোচনা করব, আদেশটা কি? কিছু কিছু জবাবের মধ্যে চলে আসবে। মাননীয় বিরোধী দলের একজন সদস্য বলেছেন এই আদেশটা বৈধ আইন। এইখানেই হচ্ছে বিতর্কটা, যে এই আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ হবে ভয়েড অ্যাব ইনিশিও লিগ্যাল ল্যাঙ্গুয়েজ। এই আদেশটা রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হলেও সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। আলোচনার শুরুতে বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে 235 জন গুমের শিকার লোক এখনো স্বজনদের কাছে ফিরে আসেনি। তিনি বলেন, সে সময় 2662টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। আজকে আমরা সকলেই বলে থাকি যে স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। সর্বশেষ 2009 সালে যারা সরকার গঠন করেছিলেন, 8 সালের একটা বুঝাপড়ার নির্বাচনের মধ্য দিয়ে তারা দেশে কি করেছেন তার জ্বলন্ত সাক্ষী আজকের এই সংসদ। আমি সেদিনও বলেছিলাম, আমার ধারণা ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতনের শিকার হননি এমন বোধহয় কোনো সদস্য এখানে নেই। দীর্ঘ সময় ধরে 15.5 বছর জাতির উপর প্রচণ্ড দুঃশাসন চাপিয়ে দিয়ে তাণ্ডব চালানো হয়েছে। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, বোনেরা বিধবা হয়েছে, শিশুরা এতিম হয়েছে, অসংখ্য লোককে গুম করা হয়েছে। গুমের শিকার 235 জন লোক এখনো তাদের আপনজনের কাছে ফিরে আসেননি। তাদের আপনজন জানেন না আসলে তাদের বাস্তব অবস্থা কি হয়েছে, তারা কি বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সময়ের ভিতরে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন 2662 জন মানুষ। আলোচনায় সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ছাত্র জনতা সংশোধন নয়, সংস্কার চেয়েছিল। মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় সংসদ সদস্য আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধ্যবাধকতা নেই, এটা সদিচ্ছার বিষয়। সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, বিরোধী দল সরকারকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে সরকারের কোনো সমস্যা নেই, সমস্যা প্রক্রিয়া নিয়ে। সরকার স্বাভাবিক উপায়ে সংবিধান পরিবর্তন করতে চায়। আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান সংস্কারের পরিষদের ধারণা কোথাও নেই। তিনি বলেন, সংবিধানের উপর শ্রদ্ধা রাখতে হবে, জুলাইয়ের চেতনাকেও ধরে রাখতে হবে। বলতাম তেলের দাম কত, যুদ্ধপদে বিচার চায় না। আমি অনেকখানি ওই অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ। আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন, এবং আমরা আমাদের ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া। আমাদের প্রক্রিয়া ছিল, আপনারা দেখেন, উইথ ডিউ রেসপেক্ট, একদম রেসপেক্টের সাথেই বলি, আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? নর্মাল গভর্নমেন্টে গেলেন কেন? ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন। লেটস রিরাইট দ্য কনস্টিটিউশন, ছিঁড়ে ফেলে দিতেন কনস্টিটিউশনকে, নতুন করে সংবিধান বানাতেন। পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন। এটা আসলে হয় না। ইট ইজ ইউনিক। দ্য রেভলিউশন ওয়াজ ইউনিক, এর পরবর্তী গভর্নমেন্ট ওয়াজ ইউনিক। অ্যান্ড হোয়াট we had a quasi constitutional government. Doctrine of necessity তে আমরা কখনো কখনো কনস্টিটিউশনকে সম্মান দিয়েছি,
ডক্ট্রিন অফ নেসেসিটিতে সংস্কারকে মাথায় রেখে উই অফ কোর্স রিয়েলাইজ। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সাইফুল আলম খান মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণ করেন। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সংসদে জানান, স্বাস্থ্য খাতে আরও ডাক্তার, নার্স ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হবে। তিনি জানান, স্বাস্থ্য খাতে 1 লাখ জনবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। আজ জাতীয় সংসদে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে বিধি 71-এ সংসদ সদস্য কামরুল হাসানের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে যুগোপযোগী করতে বদ্ধপরিকর। এর আগে আজ বিকেলে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানান, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও জুলাই যোদ্ধাদের কল্যাণে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি জানান, বঞ্চিত মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, বর্তমান সরকার প্রমাণ করেছে এই সরকার কৃষকপ্রেমী সরকার, দেশ উন্নয়নের সরকার। তিনি জানান, সরকার 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, সরকার আগামী বছর সারা দেশে 5 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা জানান, ভবিষ্যতে আলাপ আলোচনার ভিত্তিতে ঢাকার বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের এক নোটিশের বিষয়ে বিবৃতিতে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানান, নদী ভাঙন থেকে নোয়াখালীর হাতিয়াকে রক্ষায় 800 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদে 62 বিধিতে মুলতবি প্রস্তাবের উপর সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে আলোচনা চলছিল। দেশে ক্রমেই বাড়ছে শিশুদের হামের সংক্রমণ। গত বছরের তুলনায় এ বছরের প্রথম 3 মাসেই আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 75 গুণ। বিশেষ করে ঢাকা ও রাজশাহী বিভাগে আক্রান্তের হার সবচেয়ে বেশি। ইতিমধ্যে হামের উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 41 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানে ঘাটতি আর অপুষ্টি এই হঠাৎ প্রাদুর্ভাবের প্রধান কারণ। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। যে হামরোগ প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছিল, সেই হামই এখন মহামারী আকারে চোখ রাঙাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরের প্রথম 3 মাসই হাম শনাক্ত হয়েছে 676 শিশুর শরীরে, অথচ গত বছরে এই সময়ে আক্রান্ত ছিল মাত্র 9 জন। জ্বর, কাশি সহ বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশুরা। সন্তানের কষ্টের কথা জানালেন বাবা মা সহ স্বজনরা। ওর হাম ছিল, তারপর জ্বর, ঠান্ডা, কাশি এরকম ছিল আর কি। হসপিটালে রাখছিলাম 3 দিন, পরে আবার এখানে আসছি, এখানে আজকে 7 দিন, আজকে রিলিজ দিয়ে দিচ্ছে আর কি। ফার্স্টে আমার বাচ্চার ছিল জ্বর 104, 102, এর নিচে নামে নাই। পরে আমরা দিছিলাম, মেডিসিন দিছি, তারপরও কোনো পরিবর্তন বুঝি না। তারপর আমরা হসপিটালে আসছি ডক্টর দেখাইতে, তারপর তারা বলছে ভর্তি হইতে। পরে ভর্তি হওয়ার পরে আর কি তারপরের দিন সকাল থেকে আস্তে আস্তে আমার মেয়ের সমস্যাটা দেখা দিতেছে হাম। মোটামুটি ভালোই সার্ভিস আমরা পাচ্ছি, করছি, ডক্টর ভালোই কেয়ারফুল দিচ্ছে। এখন বাবুর আগের তুলনায় অনেকটাই বেটার ফিল মনে করছি। এদিকে সংক্রমণের শীর্ষে ঢাকা বিভাগ, যেখানে মোট রোগীর 36% বেশি হামে আক্রান্ত। বিশেষজ্ঞরা 6টি প্রধান কারণ চিহ্নিত করেছেন: টিকাদান কর্মসূচিতে ঘাটতি, সঠিক সময়ে রোগ শনাক্ত না হওয়া এবং স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটের কারণে নিয়মিত ইমিউনাইজেশন বাধাগ্রস্ত হয়েছে। শিশু হাসপাতালের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করা হচ্ছে, আলাদা ওয়ার্ড করা হয়েছে, আইসোলেশন করা হয়েছে। আমরাও পর্যাপ্ত পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরা ট্রাই করতেছি এবং বাচ্চাদের যাতে পরিপূর্ণ সেবা পায় এজন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে এবং পর্যাপ্ত ফলো আপের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় টিকাদান পরামর্শক দল বা নাইগেট হামের টিকার বয়স কমিয়ে 6 মাসে নামানোর সুপারিশ করেছে। 6 মাসের উপরের বাচ্চাদেরও তো হাম হচ্ছেই, তো তার জন্য আমাদের টিকার স্কেডিউলটা কিন্তু আমাদের 9 মাসের পর থেকে। এটার কারণ আমরা টিকাগুলোকে কিন্তু আমরা WHO কাছ থেকে চেয়ে আমরা টিকা নিয়ে আসতাম এবং তারপরে দিতাম। এবং আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু এমন একটি দেশ যেখানে দ্য সাকসেস অফ EPI, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, যেটা EPI এর কিন্তু সাকসেস সবচেয়ে ভালো।
নিয়মিত টিকাদানে 15 মাসের মধ্যে 2 ডোজ টিকা নিশ্চিত করার পাশাপাশি এখন জোর দেওয়া হচ্ছে আক্রান্ত শিশুদের দ্রুত আইসোলেশন ও বিশেষায়িত চিকিৎসার উপর। নিউট্রিশনালি আপনার বাচ্চা ঠিক কিনা, আপনার বাচ্চার খাবারটা ঠিক হচ্ছে কিনা, প্রোটিন ভালো পাচ্ছে কিনা, আপনার বাচ্চার সুষম খাদ্য ভালো পাচ্ছে কিনা, সেই জিনিসটা আপনার দেখতে হবে। অবশ্যই সিজনাল, কারণ এই সময়টার মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শুরু হওয়ার কথা এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত, এবং এই সময় কিন্তু ভাইরাসের আক্রমণের সময়টা কিন্তু চলে এসছে এখন এই বসন্তকালের সময় থেকে আরম্ভ করে। সময়মতো টিকা আর সঠিক পুষ্টি পারে শিশুদের এই মরণঘাতী রোগ থেকে রক্ষা করতে। সংশ্লিষ্টদের কড়া নজরদারি ও দ্রুত টিকাদানই এখন সময়ের দাবি। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত বিশেষ স্বাস্থ্য ক্যাডারের একদল কর্মকর্তা আজ বাংলাদেশ সচিবালয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সাক্ষাতের সুযোগ চেয়ে আবেদন করতে, যাতে তারা তাদের দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায়সঙ্গত দাবিগুলো বিস্তারিতভাবে তুলে ধরতে পারেন। কিন্তু সেই আনুষ্ঠানিক সাক্ষাতের আগে অপ্রত্যাশিতভাবে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের অনানুষ্ঠানিক সাক্ষাৎ পেয়ে গেলেন। এ সময় তারা সরাসরি তাদের দাবির আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কোনো আনুষ্ঠানিকতা না দেখিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রী তাদের আবেদন গ্রহণ করেন। আকস্মিক এই অনানুষ্ঠানিক সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। এই সময় তারা প্রশাসনিক বৈষম্য, পদোন্নতি জটিলতা এবং মানবিক সংকটের বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আনেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী খুব মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাসও দেন। দীর্ঘদিন ধরে বঞ্চিত হওয়ার নানাবিধ অভিযোগ সম্বলিত তাদের লিখিত আবেদনটি সে সময় গ্রহণও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি সহ পৃথিবী কঠিন সময় পার করলেও সৌহার্দ্য বজায় রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, সবাইকে নিয়ে রেইনবো নেশন তৈরি করতে চায় বিএনপি। বাংলাদেশ আর পেছনে ফিরবে না, অগ্রগতির দিকে ধাবিত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য দেবে বিএনপি। সকল ধর্মমতের মানুষের যে ঐক্য তৈরি হয়েছে তা বজায় রাখতে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুল সাত্তার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে আমরা একটা কঠিন পৃথিবীতে বাস করছি, কিন্তু ভাই এটা মনে রাখতে আমাদেরকে। এই পৃথিবীটা এখন একটু কঠিন হয়ে গেছে, অনেক সময় অপরিচিত মনে হয়। যেভাবে যুদ্ধ, বিগ্রহ, যেভাবে আপনার হত্যা, জখম, হিংসা শুরু হয়েছে, তাতে করে আমাদের এই দেশে, বাংলাদেশে, আমরা ভালোবাসার মধ্য দিয়ে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে, সৌহার্দ্যের মধ্য দিয়ে যদি আমরা জাতি একটা নির্মাণ করতে পারি, যেটা আমরা আমাদের ইশতেহারে বারবার করে বলেছি, আমরা বলেছি যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করতে চাই, একটা এক্সাম্পল তৈরি করতে চাই। এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা যদি এটা করতে পারি, আপনাদের কালচার খুব রিচ কালচার। আমার আরেকটা অনুরোধ থাকবে, আপনারা এখন যে ঐক্যটা সৃষ্টি করেছেন, এই ঐক্যটা যেন কখনো বিনষ্ট না হয়। আমাদের এই বাংলাদেশের মানুষের একটা খারাপ স্বভাব আছে, আমরা সহজেই বিভক্ত হয়ে যাই। এই বিভক্তি যেন আমাদের মধ্যে না আসে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আমার বাসার দরজা বলেন, অফিসের দরজা বলেন, সবসময় খোলা থাকবে। এনি টাইম, এনি মোমেন্ট আপনারা আসতে চাইবেন, কোনো সমস্যা থাকলে কথা বলতে চাইবেন, আমরা কথা বলবো, আমরা আপনাদের সমস্যার সমাধান করবো। নিজেদেরকে আইসোলেটেড মনে করবেন না, সবসময় মনে করুন যে ইউ আর পার্ট অফ আস, আমরা সব জনগোষ্ঠীটার অংশ, তাহলেই অনেক সমস্যার সমাধান করা যাবে। কারো নির্দেশনায় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি বলেই তিনি সে সময় নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন, এমনটি জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেছেন, 1971 সালে 25শে মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত ইতিহাসকে গভীরভাবে জানতে হবে। সকালে আলোচনায় এসব কথা বলেন তিনি। পরে ভিন্ন এক অনুষ্ঠানে সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা সুরভির প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানুর হাতে স্বপ্নজয়ী নারীর পদক তুলে দেন তথ্য সম্প্রচার মন্ত্রী। ইকবাল ফরহাদের রিপোর্টে বিস্তারিত।
স্বাধীনতার ঘোষণা ও রণাঙ্গনের জিয়া শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ইশরাক হোসেন। তথ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ পর্যন্ত রাজনৈতিক নেতারা জাতীয় জীবনে নেতৃত্ব দিলেও পরের সময়টা আবর্তিত হয়েছে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে কেন্দ্র করে। জহিরুদ্দিন স্বপন বলেন, পতিত স্বৈরাচার সরকার ইতিহাস বিকৃত করেছিল, স্বাধীনতার ঘোষণার ইতিহাস জানতে দেয়া হয়নি। জনগণের মধ্যে ২৫শে মার্চের হায়নাদের আক্রমণের পরে যে স্বতঃস্ফূর্তভাবে পরিস্থিতির একমাত্র সমাধান এবং মানুষের যে যুদ্ধের প্রত্যাশা তৈরি হলো তা পূরণ করার জন্য একজন ইন্ডিপেন্ডেন্ট বাঙালি সামরিক কর্মকর্তা ৩২ বছরের মেজর জিয়া বললেন, আই রিভোল্ট। এর জন্য তাকে কেউ নির্দেশ দেয় নাই, তিনি কোনো নির্দেশ পান নাই, এবং পান নাই বলেই কিন্তু তিনি অত্যন্ত কনফিডেন্টলি নিজেকেই রাষ্ট্রপ্রধান হিসাবে ঘোষণা করেছিলেন। কেননা তার কাছে ছিল দুটি, একটি হচ্ছে পরিস্থিতি তাকে নৈতিকভাবে দেশপ্রেমিক হিসাবে এই দায়িত্ব পালন করা উচিত বলে তিনি মনে করেছেন, এ ব্যাপারে কোনো কনফিউশন তার ছিল না, এবং যেহেতু তিনি কারো দ্বারা নির্দিষ্ট না, সেই কারণে এই ঘটনার দায়িত্ব তিনি নিজেই নিতে চেয়েছেন। এর মধ্যে যে মৃত্যুর ঝুঁকি আছে তাও তার, এর মধ্যে যদি কোনো ঐতিহাসিক কৃতিত্বের ব্যাপার থেকে থাকে তাও তার। অতএব প্রথমে তিনি যে রাষ্ট্রপতি হিসাবে নিজেকে ঘোষণা করেছেন তিনি অত্যন্ত সঠিকভাবেই করেছেন, কেননা আর কারো নাম তার পক্ষে বলা সম্ভব ছিল না। পরে রাজধানীর এক হোটেলে বিশ্ব নারী সম্মেলনে যোগ দেন তথ্যমন্ত্রী। অর্থকণ্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন এর আয়োজন করে। দেশ ও প্রবাসের ২০ জন স্বপ্নজয়ী নারীকে সম্মাননা জানানো হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সুরভির প্রতিষ্ঠাতা ইকবাল মান্দ বানুর হাতে পদক তুলে দেন তথ্যমন্ত্রী। সম্মাননাপ্রাপ্ত অন্যদের মধ্যে ছিলেন নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন হক ও অভিনেত্রী জয়া আহসান। নারীদের সক্ষমতা বাধাহীনভাবে সমাজে চর্চার উপর জোর দেন তথ্যমন্ত্রী। মনোজগতের সমস্যার কারণে একজন সার্থক নারীকে একজন বিকল মনস্ক নারীর দ্বারাও কিন্তু আক্রমণ হতে পারে। ফলে নারীর প্রতি এই বিদ্বেষ কেবলমাত্র পুরুষতান্ত্রিকতা থেকেই কিন্তু চর্চা হয় তা না, অনেক সময় নারী নিজেও কিন্তু দেখা যায় যে তার পারিপার্শ্বিক পুরুষতান্ত্রিক মনোজগৎ দ্বারা আক্রান্ত হয় এবং সে তার প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বীদেরকে পুরুষদের মতোই কিন্তু আক্রমণ করার চেষ্টা করে। ফলে সার্থক নারীদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের প্রকৃতি প্রদত্ত যে ক্ষমতা, শক্তি, উপহার তা কলুষিত এই সমাজে সেটাকে হারাতে দিবেন না। এর আগে তথ্যমন্ত্রী বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। মুক্ত গণমাধ্যম ও তাদের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান তিনি। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। এবার রয়েছে বিরতি, বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ওয়াও, কি সুন্দর লাইট! কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত ৯০০ টাকা হয়ে গেছে, আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকে দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা, আমি মন দিয়া পড়মু কেমনে? সারাদিনে কারেন্ট নাই, লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না। যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারিদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়েরা ঠিক মতো পড়ালেখা করতে পারত। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করে, বিদ্যুতের অপচয় রোধ করে। বিরতির পর সংবাদে আবারও স্বাগতম। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সুষ্ঠু, সুষম, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এই সরকারের অন্যতম অগ্রগণ্য বিষয়, আর সেটা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ভূমিকা রাখতে হবে। তিনি আজ বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর পানি ভবনে সমন্বিত পানি ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভায় কথা বলেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর এ.কে.এম. শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশবিদ ডক্টর আইনুন নিশাদ এবং বেলার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা হাসান এবং পানি উন্নয়ন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ব্যক্তিগণ বক্তব্য রাখেন। শাহিদ জাহিদের প্রতিবেদন।
জীবন ধারণ, ফসল উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, পরিবেশ রক্ষা নানা দিক থেকেই গুরুত্বের বিষয় পানি ব্যবস্থাপনা। এই নিয়ে আলোচনাও তাই তো রূপ নেয় সমস্যা সংকট ঘাটতি তুলে ধরার আর এইসব মোকাবেলায় যুৎসই কর্মপরিকল্পনা এবং পদক্ষেপ নিয়ে এগিয়ে চলার। পানি নামের সম্পদ রক্ষা শুধু নয়, নিরাপদ পানির প্রাপ্যতা, পরিবেশ, অর্থনীতি, উন্নয়ন সবকিছুই হয়ে ওঠে আলোচনার বিষয়। মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর ভাষ্যে উচ্চারিত হয় পানি সম্পদ রক্ষার অঙ্গীকার আর সেই লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান। যেটি বলা হয় পানি জীবন, এটা হলো খুবই বাস্তবতা এবং এটা হলো মূল আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্ব পানি দিবসে এই আলোচনাটা সবচেয়ে বেশি আমাদের সামনে চলে আসছে। পানিটা যে জীবন, এটাকে তুলে ধরার দায়িত্ব কিন্তু আপনাদের এই বিশেষজ্ঞদের মাধ্যমেই আমরা এই পরিত্রাণ পেতে পারি। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে ইতিমধ্যে এটা স্থান পেয়েছে। খাল খনন কর্মসূচি আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার পিতার যে কর্মসূচি ছিল প্রেসিডেন্ট জিয়ার আমলে 1977 সাল থেকে 81 সাল পর্যন্ত, এই যে এত জনপ্রিয় একটা কর্মসূচি ছিল, সেটা আবার আমরা নতুন উদ্যোগে আমরা গ্রহণ করেছি। আমরা কিন্তু ওয়াটার কোয়ান্টিটি নয়, আমরা ওয়াটার কোয়ালিটি চাই, এটা সবচেয়ে বড় প্রয়োজন বলে আমি মনে করি। আজকে দেখেন পানির কিন্তু ভূগর্ভস্থ স্তর আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। ঢাকা শহরের চিত্র আরো ভয়াবহ। আমাদের প্রত্যেকে নিজের থেকে আত্ম উপলব্ধি, আত্মসংশোধন হতে হবে যে আমরা এই বাংলাদেশের মানুষকে, এই ঢাকা শহরের মানুষকে আমরা একটা নিশ্চিত একটা পরিবর্তনের দিকে নিয়ে যেতে চাই। আর বিশেষজ্ঞ ভাষ্যে উচ্চারিত হয় পানি প্রশ্নে, নদী প্রশ্নে, পরিবেশ ও উন্নয়ন ইস্যুতে অতীতের গাফিলতি, গড়িমসির চিত্র। কিন্তু ওয়াটার সেক্টরে একজনের সাথে আরেকজনের কোনো কানেকশন নাই, যে যার মতো সে তা করতে চেষ্টা করে এবং এটা তো হচ্ছে না। এটাতে কোয়ালিটি কন্ট্রোল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক কিছু বদলাচ্ছে, সময় এসছে নতুন পরিবর্তিত অবস্থাতে নতুনভাবে চিন্তা করার একটা অপরচুন সময়। জোর তাগিদ দিলেন বক্তারা সংশ্লিষ্ট দপ্তর এবং সংস্থাগুলোর কাজের সমন্বয় নিশ্চিতের জন্য। আলোচনায় আশাবাদ ব্যক্ত করা হয় জনরায়ে দায়িত্ব পাওয়া এই সরকার পানি ব্যবস্থাপনা সুনিশ্চিতে কাজ করবে বাস্তবানুগ পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে এবং কাজ এগিয়ে নেবে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে। মন্ত্রীও বিশেষ গুরুত্ব দিলেন বিশেষজ্ঞদের বিশ্লেষণ, গবেষণা এবং দিক নির্দেশনার আলোকেই এগিয়ে নেওয়া হবে কাজ। শাহিদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। শাপলা চত্বর হত্যা মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। খুব সহসায় শাপলা চত্বর মামলার বিচার শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। ক্রস ফায়ারের ঘটনায় একটি সিস্টেমেটিক ক্রাইম উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, সারা বাংলাদেশে সংগঠিত ক্রস ফায়ারের ঘটনার তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই সবগুলো মামলা তুলে নিয়ে এসে ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা নেওয়া হবে। সারা বাংলাদেশে এই ক্রসফায়ারের মতো অমানবিক কর্মকাণ্ড তৎকালীন সময়ে সরকার তারা করেছে এবং এইটা আমাদের যে মানবতা বিরোধী অপরাধ আইনের 3(2) যেটাতে আছে আমাদের যে সিস্টেমেটিক ক্রাইম অথবা ওয়াইড স্প্রেড অ্যাটাকের কথা যেটা আইনে বলেছে, এই টোটাল যে ক্রসফায়ারে সারা বাংলাদেশে যা হত্যাকাণ্ডগুলো হয়েছে এই সবগুলোই কিন্তু দেখবেন আপনার সিস্টেমেটিক অথবা ওয়াইড স্প্রেড অ্যাটাকের আওতাভুক্ত। এটা একটা মেটিকুলাস ডিজাইন বা কমন ডিজাইনে তারা প্রত্যেক জায়গায় যাদেরকে তারা টার্গেট করেছে, যারাই সেই সরকারের মতের সাথে অমিল হয়েছে
বা স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতের অমিল হয়েছে, তারাই পুলিশকে ব্যবহার করেছে, পুলিশ আবার তাদের সাথে সহযোগী হয়েছে এবং তারা তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, অস্ত্র উদ্ধারের নাটক করেছে, সেখানে তাদেরকে ক্রসফায়ার করে একটা মিথ্যা স্টোরি তারা জাতির সামনে বলেছে। এবং একইভাবে দেখবেন যে প্রত্যেকটা ক্রসফায়ারের একই রকম স্টোরি তারা আমাদের সামনে উপস্থাপন করেছে বারবার। তো সেই কারণে এটা অবশ্যই সিস্টেমেটিক ক্রাইম এবং একটা ওয়াইড স্প্রেড অ্যাটাক, এবং এটা আমাদের মানবতা বিরোধী অপরাধের 3-2 আওতাভুক্ত অপরাধ। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। আমিনুল ইসলাম বলেন, সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলামের উন্নত চিকিৎসার দরখাস্ত আগামীকাল ট্রাইব্যুনালের কার্যতালিকায় রয়েছে। কামরুল ইসলামের আইনজীবীর দাখিলকৃত চিকিৎসাপত্র পর্যালোচনা করে যদি সত্যি তার চিকিৎসার প্রয়োজন হয় তাহলে মানবিক বিবেচনায় প্রসিকিউশন তাকে চিকিৎসার সুযোগ দিতে সুপারিশ করবে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরগণ উপস্থিত ছিলেন। এবার রয়েছে বিরতি। বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ওয়াও, কি সুন্দর লাইট! কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত 900 টাকা হয়ে গেছে, আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকে দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা, আমি মন দিয়া পড়মু কেমনে? সারাদিনে কারেন্ট নাই, লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না। যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারিদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়েরা ঠিক মতো পড়ালেখা করতে পারত। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করে বিদ্যুতের অপচয় রোধ করে। বিরতির পর সংবাদে আবারও স্বাগতম। এবারে আন্তর্জাতিক সংবাদ।